অন্ন, এই অন্ন, একবার শোন তো মা। হ্যাঁ মা, কি হয়েছে? অন্য দেখ তো, এই শাড়িগুলোর মধ্যে কোনটা দিয়ে আশীর্বাদ করা যাবে? কার আশীর্বাদ? কিসের আশীর্বাদের কথা বলছো মা? আরে বাবা, আমার লোকনাথের আশীর্বাদের কথা বলছি। তাড়াতাড়ি বল, এর মধ্যে থেকে একটাকে বেছে সরিয়ে রাখি। তোর আবার কি হলো? মা, লোকনাথের আগেও তোমার আরো দুটো ছেলে আছে। শিব গৌরীর বিয়ে না দিয়ে তুমি লোকনাথের বিয়ে দেবে কিভাবে? আরে বাবা, দেবো রে দেবো, ওদেরও বিয়ে দেবো, ওরা তো আর পালিয়ে যাচ্ছে না। কিন্তু আমার যে ছেলেটা পালিয়ে যাচ্ছে, আগে তো তাকে আঁচলে বাঁধতে হবে রে। কনক দিদি, এই যে আমার ছেলেকে দেখছো না, এ কিন্তু কারোর থেকে কোনো অংশে কমতি নাই। স্বয়ং গোপাল ঠাকুর একেবারে স্বর্গ থেকে নেমে এসেছেন আমার ঘরে। এমন ছেলের জন্য একখানা লক্ষ্মী মন্ত্র মেয়ে খুঁজে দাও না গো দিদি। সে তো হবেই গো মা, এত বড় বংশের ছেলে, আমি কি আর তার জন্য যাতা একটা ছোট বংশের মেয়ে দেখে তার ভাগ্যের সাথে জুড়ে দিতে পারি গো? আমার কি আর নরকে যাওয়ার ভয় নেই গো অত মা? শত বুঝতে পারি না গো দিদি আমার। একখানা ভালো মেয়ে আমার ছেলের জন্য যত তাড়াতাড়ি সম্ভব এনে দাও। উফ, মা কি করছে? মাসির সাথে বক বক করে লোকনাথটা না জানি কখন থেকে অপেক্ষা করছে। মার সময় পেল না গপ্প করার। লোকনাথ আর সন্ধ্যার জুটিটা কিন্তু একেবারে হরগৌরীর জুটি রে। যেভাবেই হোক ওই সন্ধ্যাকে দিয়েই না আমার ছেলেকে ঘরে বাঁধতে হবে। আর তাছাড়া আমি তো বিয়ে দিচ্ছি না রে, আমি তো আশীর্বাদটা করে রাখছি। এইটা করলে যাতে আমার লোকনাথ বাড়ির বাইরে পা না রাখে, যাতে ওর সংসারে একটু মনটা টিকে থাকে। মা, মা তোমার হরগৌরীর গৌরী চলে গেছে মা। ও হ্যাঁ, তাও তো বটে, সন্ধ্যা তো চলে গেছে। যাক, গেছে তো গেছে, তাতে কি হয়েছে অন্য? ও গেছে, আবার আসবে, দরকার হয় আমি নিজে গিয়ে ওর বাবার সাথে কথা বলবো। কিন্তু এরকম মেয়েকে কিছুতেই হাতছাড়া করা যাবে না রে অন্য। একমাত্র এই সন্ধ্যাই পারে আমার ছেলেকে চার পা ফেলা থেকে আটকাতে। যদি সেরকম হয় আমি গুরুমার পায়ে পড়ব, কিন্তু যেভাবেই হোক সন্ধ্যার সাথে আমার লোকনাথের বিয়েটা দিতেই হবে রে। একমাত্র এই বিয়ে দিয়েই আমি আমার ছেলেটাকে ঘরে আটকাতে পারবো। মা, এবার যাই, অনেকক্ষণ তো পড়াশোনা করলাম। কি শোন বেনি, বাড়ির থেকে একখানা পা যদি তুই বাইরে বার করিস না, তো আজকে তোর একদিন কি আমার একদিন। তুই টোটা করে ঘুরে বেড়াচ্ছে। কোথায় ওকে লোকজনে দেখতে আসবে বল দিদি? তা না উনি এই সময় মুখে এক গাদা কালি জুলি মেখে পাড়া বেড়াচ্ছে। কেন হঠাৎ লোকজন আমাকে দেখতে আসবে কেন? কি হয়েছে আমার? কোনো কিছু হয়নি গো বাপ, এরপর তো হবে। মাঝে তোমার বিয়ের বন্দোবস্ত করেছে গো। শোন বেনি, একখানা কথা ভালো করে তুই মাথায় ঢুকে নে, বুঝতে পেরেছিস? আমি তোর বিয়ে দেবো, সামনেই দেবো, কইতে দেবো, তারপরে দেবো বিয়ে। ও দিদি, খুব চিন্তা গো আমার এই ছেলেকে নিয়ে। তুমি যদি পারো তো মেয়ের বাড়ির লোককে বলো না, পারলে কালই এসে আমার ছেলেটাকে একটু দেখে যায় গো দিদি। বেকানা হলে আমার মনটা শান্ত হয় গো দিদি। তাই তো হবে গো মা, আপনার ঘরে সাক্ষাৎ নারায়ণ ঠাকুরটি তো আছেন। এবার লক্ষ্মীকে নিয়ে এসে তার সাথে জুড়ে দিলেই হলো কোন। বিয়ে করার বয়স এখনই হয়ে গেল নাকি আমার? কিছুই বুঝছি না। চাই লোকনাথের সাথে দেখা করে সব বলি, ও আমাকে একটা উপায় বলতে পারে। এক্ষুনি আমি তোর কথাই বলছিলাম। তুই না লোকনাথ 100 বছর বাঁচবি। তুমি বলছো যখন, আমি 100 বছরই বাঁচবো। আমি জানি। আমি জানি বাবা,
তুই অনেক বড় হ, বাবার মতো এরকম মস্ত পণ্ডিত হ, আর সংসারের দিকে মন রাখ। সংসারে সব ভার তুই নি। সে কথা আর বলতে হবে না গো, তোমার ছেলে এমনিতেই পণ্ডিত হয়ে গেছে, এরপর টোলে বসলে যে কি হবে কে জানে। ও মহাপণ্ডিত হবে বাবা। তোমরা কিন্তু যতই হাসো, আমি কিন্তু ওই টোলে বসা টিকিওয়ালা পণ্ডিত হবে না, বলে দিলাম। আচ্ছা আচ্ছা বেশ, টিকি রাখতে হবে না, কিন্তু জটাটা তো কাটতেই হবে বাবা। না না, কখনো না, আমি আমার জটা কাটবো না। বোঝো কাণ্ড, এ তো আচ্ছা পাগলের পাল্লায় পড়লু। বলি বামুনের ছেলে হয়ে জন্মেছিস, জটা না কাটলে, মাথা না মোড়ালে পৈতে ধারণ করা যায়? হায় হায়, এ আমি কি বলে ফেললাম? পৈতে নিলেই তো গুরুদেবের কথায় ও আমাদের সবাইকে ছেড়ে। পৈতে ধারণ না করলে তো ব্রাহ্মণত্ব পাবি না রে বাবা। পৈতে ধারণ করলে বামুনের ছেলে তবেই বামুন হয়, আর বামুন হতে গেলে মাথা মুড়িয়ে উপবীত ধারণ করতে হয় রে। আচ্ছা থাক না, ও যখন চাইছে না তখন সব কিছু করার দরকার নেই। ওর জটা ওরই থাক, আর তাছাড়া ওর জটা তো অন্য কাউকে বয়ে বেড়াতে হবে না, ওর জটা তো ওই বয়ে বেড়াবে। শোন না বাবা লোকনাথ, তুই অত চিন্তা করিস না, তোর জটা যেরাম আছে সেরাম থাক, তোর যা প্রাণে চায় তুই তাই কর। সত্যি বলছো মা? আমার যা প্রাণ চাইবে আমি তাই করব, কোনো কাজে আমাকে বাধা দেবে না? কি হলো কি আমার আজ? সকাল থেকে মুখ ফসকে ভুলভাল কথা বলে যাচ্ছি কেন? ঠাকুর রক্ষে করো। কি হলো বলো। উফ, তোর এত প্রশ্ন কোত্থেকে আসে বলতে কি লোকনাথ? তোর প্রশ্নের উত্তর দিতে দিতে না আমি একদিন পাগল হয়ে যাব। যা দেখি হাত মুখ ধুয়ে আয়, আমি খেতে দেবো যা। আর শোন, এই জামাটা ছেড়ে ফেলিস দেখি। ইস, ঘুরে ঘুরে কি এই কুড়ি পেলি কোথায়? আমার পারানির করি গো মা, আমার বাড়ি যেতে কাজে লাগবে, অনেকটা পথ যেতে হবে কি না। এখন এটা দাও তো। ওর বাড়ি মানে সেই কালীঘাট? না হে মিত্র, এখানকার মানুষজন সম্পর্কে বিরূপ মনোভাব থাকলেও এই পরিবেশ নিয়ে আমাকে ভালো কথা বলতেই হচ্ছে। ও আচ্ছা, রাগ কমলো তার মানে? আর রাত তো ক্ষণিকের সঙ্গী, কিন্তু যে জল হাওয়ারা সঙ্গে থাকে তাদের প্রশংসা তো করতেই হবে। তা যা বলেছ, এখানকার পরিবেশ জল হাওয়াই মানুষকে সুস্থ করে রেখেছে, লড়াই করতে শিখিয়েছে, সর্বোপরি ভালোভাবে বাঁচতে শিখিয়েছে। সেই জন্য বেশ একটা নিজের মধ্যে একটা একটা কেমন একটা উৎফুল্ল, একটা ভালো লাগার একটা আছে। ভাবছি এত তাড়াতাড়ি আমি এখান থেকে যাব, এখানে আমি কিছুদিন কাটিয়ে যাব। বাহ, তো অত্যন্ত আনন্দের কথা। তুমি আমার আতিথেয়তায় কয়েকটা দিন কাটিয়ে গেলে আমি বড়ই আনন্দিত হব। তবে দেরি কিসে, দুটো কাজে শীঘ্র সেরে ফেলা যাক। একবার তুমি আমাকে এখানকার জমিদার বাড়িতে নিয়ে চলো। নদিয়া যখন যাবই না, তাহলে এখানকার জমিদার মশাইয়ের সঙ্গে আলাপ সেরে রাখা ভালো। তার পৃষ্ঠপোষকতা ছাড়া এখানে তো আমি থাকতে পারবো না। মিত্র, আমি বলি কি, তোমার কিন্তু মহারাজ কৃষ্ণচন্দ্র সভায় যাওয়াটাই শ্রেয়। তোমার মতো পণ্ডিতের উনিই সমাধান করতে পারবেন, আমাদের জমিদার মশাইয়ের সেই পৃষ্ঠপোষকতা করার সাধ্যও নেই। সে না হয় আমি নিজে কথা বলেই বুঝে নেব। আর একটা কাজ তো করতে হবে, নদিয়ায় খবর পাঠাতে হবে যে এই মুহূর্তে আমি সেখানে যাচ্ছি না, আমি এখানেই থেকে যাচ্ছি। মিত্রের মতিগতি কিছুই বোঝা যাচ্ছে না। এখানে হঠাৎ এভাবে থেকে যেতে চাইছে, তার মানে নিশ্চয়ই কিছু কারণ তো আছে। বড় প্রতিহিংসা পরায়ণ মানুষ, না জানি লোকনাথের ওপর যে রাগ ওর মনে বাসা বেঁধেছে, সেই রাগ থেকে কিছু করার কথা ভাবছেন না তো? কি হে, দাঁড়িয়ে বললে কেন? চলো, জমিদার মশাইয়ের সঙ্গে আলাপ করাবে না?
আমি এখনো বলছি মিত্র, ওই রাজা কৃষ্ণচন্দ্রের সভায় না গিয়ে এখানে থেকে যাওয়ায় তোমার কোনো ভুল হচ্ছে না তো? ভুল ঠিক বিচারের দায়িত্বটা আমার মিত্র, কারণ জীবনটা আমার। মিত্র, তুমি আমার সিদ্ধান্তে সাহায্য করতে চাও না বিরোধিতা করতে চাও, সেটা তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে। জমিদার বাড়ি খুঁজে চলে যাওয়া আমার পক্ষে খুব একটা কঠিন নয় মিত্র। আবারও ভুল বুঝলে মিত্র, আমি কিন্তু শুধু ভাবতে বলেছিলাম, কোনো সিদ্ধান্ত জানাইনি। চলো চলো, তোমাকে আমাদের জমিদার মশাইয়ের সঙ্গে আলাপ করে দেওয়া যাক, চলো। এই না, আর তো খালি রইল না গোপাল ঠাকুরের ফুল তোমার কোলে। বড় কাকি যা চায় তাই পাবে, খালি কিছু থাকবে না, সব পড়ে যাবে। লোকনাথের কথা কি সত্যি বলবে? আমার কোল কি এবার তাহলে সত্যি ভরে উঠবে? আপনি কখন এলেন? কোনো দরকার ছিল? তুমি এভাবে বসে রয়েছো কেন? কি হয়েছে তোমার? আপনাকে একটা কথা বলাচ্ছি। কি কথা বলো? আজ লোকনাথ এসেছিল, বলল আমাদের নাকি আর কোনো কষ্ট থাকবে না, আমার কোল নাকি এবার সত্যি ভরে উঠবে। বড়বু লোকনাথের কথা বলেছে? তাহলে তো নিশ্চয়ই ফলবে লোকনাথের কথা। বড়বু, আচার্য ঠাকুরের গণনা তার মানে এবার ফলবে। তোমার মনে আছে? তোমার মনে আছে ওনার ভবিষ্যৎবাণীর কথা? সব মনে আছে, সব। ওইসবই চিন্তা করছিলাম বসে বসে। একদম চিন্তা করো না, একদম চিন্তা করো না। লোকনাথ যখন বলেছে তখন এই কথা ফলবেই ফলবে, তুমি দেখে নিও। সে তো অনেকদিন আগেই ফুলে গেছে, আবার নতুন করে ফলার কি আছে? লোকনাথ আমার কোল ভরিয়ে দিয়েছে কেশবকে আমার হাতে তুলে দিয়ে। কেশব তো আমাদের বংশেরই ছেলে, তাই না? সে কথা তো কেউ অস্বীকার করছে না ছোট। এসবের যদি কোনো ভাই বা বোন এই পরিবারে আসে তাতে কি কোনো ক্ষতি হবে? আমারও মন বলছে জানেন, কেশব খুব শিগগির একটা খেলার সাথী পেতে চলেছে। লোকনাথের কথা যে স্বয়ং মহেশ্বর শোনেন, এইটুকু আশীর্বাদ কি আমরা পাবো না ওনার থেকে বলুন? শুধু ভোলা মহেশ্বর কেন, আমাদের বাড়ির গোপাল ঠাকুর উনিও কিন্তু লোকনাথের কথা শোনেন, আর প্রমাণ আমরা পেয়েছি কিন্তু। চিন্তা কি? শোনো না, আমি আজকেই বরং শ্যাকরাকে ডেকে পাঠাই, গয়না বানাতে দিই শুধুমাত্র তোমার সন্তানের জন্য। আর লোকনাথ, ওর জন্যও কিছু বানিয়ে দিই। হ্যাঁ নিশ্চয়ই, কেন নয়? জমিদার মশাই, হ্যাঁ বলছি আচার্য ঠাকুর এসছেন, সঙ্গে এক ভিনদেশি পণ্ডিতও আছেন, আপনার সাক্ষাৎ প্রার্থী। তুমি যাও, ওনাদের আপ্যায়নের ব্যবস্থা করো, আমি আসছি। যাও। দেখলে এই সময় ঠিক আচার্য ঠাকুর চলে এলেন। আমি বরং তোমার এই কথাটা ওনাকে একবার বলে দেখি, কি বলো? দেখি উনি কি বলেন। আমি আসছি। লোকনাথ আমাকে যে দায়িত্ব দিয়েছে তা তো পালন করতেই হবে। আপনি না করবেন না গুরু, আমি কিন্তু এখান থেকে খালি হাতে ফিরতে পারবো না। কি চাও সেটা তো বলো। দেখো, তোমাদের জন্য যদি কিছু করতে পারি তাতে আমারও ভালো লাগবে কমলা। গুরুমা, আপনি আর গুরুদেব তো লোকনাথের ভালো মন্দের ভার নিয়েছেন, এবারে আর একটা দায়িত্ব নিই, একটু সন্ধ্যাকে ফিরিয়ে আনো। সন্ধ্যাকে? তার বাবা তো এই নিয়ে গেল,
এখন তাকে আমি কিভাবে ফিরিয়ে আনবো? আর ওর বাবা যদি জিজ্ঞেস করে যে কেন আমি ওকে আবার ডাকছি, তাহলে তারই বা কি উত্তর দেব? আপনি বলবেন সন্ধ্যার বিয়ের পাকা কথা বলতে। বিয়ে? হ্যাঁ গুরুমা, আমি চাই লোকনাথের সঙ্গে সন্ধ্যার বিয়েটা হোক। আচ্ছা, বিয়েটা এক্ষুনি না হোক, অন্তত আশীর্বাদটুকু হয়ে যাক। আপনি শুধু সম্বন্ধটা ফাঁকা করে দিন গুরুমা। সন্ধ্যার বাবা আছেন কমলা, আমি কিভাবে ওর বিয়ের কথা পাকা করব? গুরুমা, আপনি বিয়ের কথা ফাঁকা না করতে পারেন, অন্তত ওর বাবাকে বোঝাতে তো পারেন। দেখুন গুরুমা, একমাত্র সন্ধ্যাই আছে যে লোকনাথকে সংসারে আটকাতে পারে। তাছাড়া যে আমার আর কোনো উপায় নেই। লোকনাথের পৈতে হয়ে যাওয়ার পর লোকনাথ যে সংসার ছেড়ে বেরিয়ে যাবে গুরু। আমার ছেলেটাকে যদি আমি এই সময় আটকাতে না পারি, তাহলে যে আমার সবকিছু শেষ হয়ে যাবে। সন্ধ্যার সঙ্গে বিয়েটা হলে অন্তত ছেলেটা আমার চোখের সামনে তো থাকবে। বলুন না গুরু, বলুন না, আমার জন্য এতটুকু আপনি করতে পারবেন না? কমলা, তোমাদের গুরুদেব কি বলেছেন সেটা কি তুমি ভুলে গেছো? লোকনাথের কপালের লিখন যে সে সংসার ত্যাগ করবে, সে সন্ন্যাসী হবে। তাকে তুমি কিভাবে আটকাবে? কিন্তু গুরুমা, তাকে আটকাতে না পারলে আমার কোলটা যে একেবারে খালি হয়ে যাবে। সব ঈশ্বরের বিধান কমলা, চোখের জলে কি ঈশ্বরের বিধান আটকানো যায়? এই ঈশ্বরকে আমি মানি, এই ঈশ্বরকে আমি কিছুতেই মানি না গুরুমা। যে ঈশ্বর মায়ের কোল খালি করার বিধান দেয়, সে কেমন ঈশ্বর বলতে পারেন? যে ঈশ্বর নিজের স্বার্থের জন্য একজনের সংসারকে ভাসিয়ে কাউকে নিজের দিকে টান, যে ঈশ্বর মায়ের কষ্ট বোঝে না, যে ঈশ্বর মায়ের মন বোঝে না, উল্টে তাকে আরো কষ্ট দেয়, আমি সেই ঈশ্বরকে মানি না গুরু, কিছুতেই মানি, কিছুতেই না। জন্ম, মৃত্যু, বিবাহ, এই 3 কাজ ভাগ্যের লিখন। তা কোনোভাবেই পরিবর্তন করা সম্ভব নয় কমলা। আর আমার স্বামীর গণনা অব্যাহত, তা কখনো ভুল হতে পারে না। তুমি শুধুই ওর সামনে বাধার পাহাড় তৈরি করছো। লোকনাথের কপালে সন্ন্যাসী হওয়ার লেখা রয়েছে, ও গৃহত্যাগ করবেই। মা কালীর ডাকে ওকে বেরোতেই হবে। না, কালিমাও তো মা, ওনা তো জগৎ জোড়া সন্তান। আর ওই কেন আমার সন্তানকে কেড়ে নিতে চাইছে বলতে পারেন? উনি তো জানেন কিছুদিন আগে আমি আমার এক সন্তানকে হারিয়েছি। এবার লোকনাথকেও যদি উনি কেড়ে নেন, তাহলে আমি কি করে বাঁচবো বলতে পারেন? কমলা, নিজেকে শক্ত করো, আর এভাবে নিজেকে কষ্ট দিও না। দেখো, লোকনাথের যাওয়ার থাকলে ও যাবেই, ওকে বাধা দিয়ে তুমি কোনোভাবে আটকাতে পারবে না। আমি না পারলেও সন্ধ্যা ঠিক পারবে গুরু। আমি জানি ওই মেয়েটার মধ্যে সেই ক্ষমতা আছে। ও তখনই লোকনাথকে মায়ার টানে জড়িয়েছিল। এখন শুধু ওই একটাই কাজ, ওকে মায়ার টানে বেঁধে রাখা। তুমি ভুল করছো কমলা। সন্ধ্যার সে ক্ষমতা নেই যে ও লোকনাথকে লোকনাথের লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারে। আপনারা চেষ্টা করলে সব পারেন গুরুমা। আপনি অন্তত একবার চেষ্টা তো করুন গুরুমা। আমার লোকনাথকে আমি আপনার কাছে ভিক্ষা চাইছি। আপনি দেখবেন কেউ যাতে আমার লোকনাথকে আমার কোল থেকে কেড়ে না নিয়ে যেতে পারে। লোকনাথের হাতেই আমাদের সংসারের হাল গুরুমা। লোকনাথ সংসার ছেড়ে চলে গেলে সেই বাঁধনও যে হালকা হয়ে যাবে। আর শুধু সংসার কেন, লোকনাথকে ছাড়া এই গায়ের একটা লোকও এক পা চলতে পারে না। আপনারা ওকে বোঝান গুরুমা,
আপনারা বলুন লোকনাথকে বিয়ে করে সুখী হতে। ওর সংসার ছেড়ে চলে যাওয়াতে কারোর কোনো সুখ নেই করুম, কারোর কোনো সুখ নেই। মা এমন করে কাঁদছে কেন? আমাকে ছেড়ে থাকার কথা কি ভাবতে পারছে না বলে?